বাংলাদেশে বর্তমানে হাম পরিস্থিতি দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে ইতিমধ্যে বিবেচিত হচ্ছে। বিশেষ করে 2026 সালের যদি কথা বলেন, তাহলে মার্চ এপ্রিলের যদি তাকালে এর সংক্রমণ, শিশু মৃত্যুর সংখ্যা, টিকাদানের ঘাটতি বা স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা কতটুকু, সেটা নিয়ে দেশ জুড়ে নানা আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে। আজকে আমরা ঠিক এই পরিস্থিতি নিয়ে এই ক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়েছি। স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন মিট দ্য পিপল। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি এবং একই সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমি পরিচয় করে দিচ্ছি। আমার হাতের বাম পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, তিনি চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। একই সাথে রয়েছেন ডাক্তার আব্দুন্নুর তুষার, আমার হাতের ডানে রয়েছেন, তিনি চিকিৎসক এবং মিডিয়া ব্যক্তিত্ব। স্বাগত আপনাকে, অনেক ধন্যবাদ। এবং সেই সাথে সাথে আমাদের সম্মানিত অতিথির সাথে সাথে আমাদের সামনে উপস্থিত রয়েছেন এক ঝাঁক তরুণ শিক্ষার্থী। তারা এখনকার যুগের আধুনিক নাগরিক বা স্মার্ট নাগরিক আমরা বলে থাকি। তাদের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে, বিষয় সংক্রান্ত প্রশ্ন নিয়ে তারা আজকে হাজির হবেন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে। স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি দুজনকে। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, শুরুতে আপনার কাছে যেতে চাই। আজকের আয়োজনে আমরা দেখেছি যে বর্তমান সরকার ক্ষমতায় বসার সাথে সাথে বা সরকার গঠনের সাথে সাথেই এক রকমের অনেক চ্যালেঞ্জ নিয়ে বসেছেন। সেখানে অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন বা নানা সংকট নিয়ে ইতিমধ্যে যাত্রা করেছে। একই সাথে বিশ্ব সংকট নিয়েও কথা হচ্ছে। সেই সাথে সাথে জনস্বাস্থ্যের যে বড় সংকটটা এবং হাম, সেটা মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, বিশেষজ্ঞরাও সেরকম বলছেন। সরকারের গৃহীত নানা পদক্ষেপ ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে তাতে আপনি সন্তুষ্ট? আমি মনে করি সাম্প্রতিককালে যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা আমি মনে করি যে যথার্থ পদক্ষেপই নিয়েছেন। কারণ খুব জরুরি ভিত্তিতে টিকার যে ব্যবস্থাটা, উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা সত্যি প্রশংসনীয় এবং সেই উদ্যোগটা খুব ভালো মতোই চলছে। আমি মনে করি চেষ্টা চলছে, কিন্তু আসলে যে অবকাঠামো এবং যে ধরনের ঘাটতিগুলো ইতিমধ্যে ঘটে গেছে, রয়ে গেছে, সেই অবকাঠামো ঘাটতি এবং সেই সঙ্গে যে অন্যান্য ব্যবস্থাপনাগত ঘাটতিগুলো রয়েছে সেগুলো পরিপ্রেক্ষিতে কিছু দুর্বলতা আছেই। কিন্তু আমার মনে হয় যে সরকার খুব যথার্থভাবে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যরা মিলে এবং রাষ্ট্রীয় সরকার প্রধান সবাই এটাকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং চেষ্টা চলছে। ব্যবস্থাপনার যে ঘাটতির কথা বলছেন সেটা কোনটা, বা অবকাঠামোগত ঘাটতি কোথায়? ব্যবস্থাপনার প্রথমত অবকাঠামো ঘাটতি হচ্ছে যে আমাদের যে আসলে এটা একটা সিস্টেম ফেলিয়ার। আমরা দেখতে হবে যে এই যে এই সংক্রমণটা কিন্তু সারা বিশ্বেই বেড়েছে। আপনি যদি লক্ষ্য করবেন যে গত 2025 সালের সেপ্টেম্বরেই কিন্তু নেদারল্যান্ডস তার এরাডিকেশন স্ট্যাটাস মেজেলসে ওটা হারিয়েছে। জানুয়ারি থেকে আরও 5টা দেশ, ইউরোপের ইউকে সহ, তারা কিন্তু অবনমিত হয়েছে। তার মানে হলো যে এটা শুধুমাত্র আমাদের দেশে ঘটেছে তা না, বৃদ্ধি পাচ্ছে সব জায়গায়। কিন্তু বৃদ্ধি পেলে এত মৃত্যু কেন হচ্ছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের এত মৃত্যু কিন্তু তাই বলে ওখানে কিন্তু মৃত্যু বৃদ্ধি পায়নি। অনেক দেশই আছে আমাদের মতো যেখানে মৃত্যু বৃদ্ধি পায়নি। তাহলে মৃত্যুটা যে বৃদ্ধি পেয়েছে তার আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের অবকাঠামোগত, অর্থাৎ সেই যে যেমন ধরা যাক যে আমি যদি পেডিয়াট্রিক আইসিইউর কথাই ধরি, যে জরুরি ভিত্তিতে, কিংবা চিকিৎসাতে রেফারেল সিস্টেম যেটা, কিংবা চিকিৎসকের যে ট্রেনিং, যে প্রশিক্ষণ, এই ধরনের অনেকগুলো বিষয়ের মধ্যেই কিন্তু ঘাটতিগুলো রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাগুলোর মধ্যে এখন পর্যন্ত এই যে ইন্টারিম পিরিয়ড থেকে শুরু করে আগের সময় থেকে অন্যান্য যে আগের সরকার, আওয়ামী লীগের সরকারের সময় থেকেই আসলে এই যে 20 সাল থেকেই যে ঘাটতিগুলো শুরু হয়েছে এবং তারপরে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে টিকার ঘাটতির টিকা ব্যবস্থাপনা ঘাটতি, আমি বলবো টিকার, এটা নিয়ে ডিবেট রয়েছে যে টিকার সত্যিকার ঘাটতি ছিল না, আসলে পৌঁছায়নি। নেট কথা হচ্ছে যে ঠিকমতো জনগণের কাছে পৌঁছায়নি, ইমিউনিটির একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওই সময়ের ঘাটতির পরে যেটা দরকার ছিল সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসাগত এবং রেফারাল সিস্টেমের মাধ্যমে, এবং বিশেষ করে ক্রিটিক্যাল হয়ে গেলে সেটাকে যে আমরা পালন করে, আমরা দেখছি পত্রপত্রিকা বা মিডিয়াতে যে কী পরিমাণ আহাজারি, মায়েদের আহাজারি, পরিবার পরিজনের, আমরা নিজেরাও ব্যথিত হচ্ছি। তাহলে ওই জায়গাগুলোতে কিছু ব্যবস্থাপনা ঘাটতি, সেটা আমি বলবো না যে এখন এই সরকারের জন্য ঘটছে, এটা আসলে একটা পুঞ্জীভূত সমস্যা। আমরা তাদের ঘাড়ে পড়ে গেছে, যেটা আপনি বললেন এই সময় এই ঘাড়ে পড়ে গেছে এখন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুন্নুর তুষার। শুনছিলাম আমরা অধ্যাপক ডক্টর লিয়াকত আলী বলছিলেন, বিশেষ করে অবকাঠামোগত বলি স্বাস্থ্যসেবার, সেটা যদি শৃঙ্খলা ভঙ্গের কথাই বলা হয়,
পরিস্থিতি এদিকে গেছে, একই সাথে আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আঙুল তুলে দোষারোপের নানা বক্তব্য, বিশেষ করে হামও এর বাইরে পড়েনি। হাম পরিস্থিতি নিয়ে সরকার দায় এড়াতে পারে না, সরকার এটা নিয়ে লুকোচুরি খেলছে, সরকার হামের পরিস্থিতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এরকম বক্তব্য আমরা দেখেছি রাজনীতির মাঠে। এটাকে কি শুধু রাজনৈতিক বক্তব্য বা সেটার কৌশল দেখবেন প্রতিপক্ষকে ঘায়েল করে, নাকি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? আপনি নিজেও একজন চিকিৎসক। যারা বলে এটা তারা ব্যাখ্যা করলে ভালো হতো। হামের জন্য সরকার দায়ী হবে কেন? হামের জন্য যা কি দায়ী সেটা এরই মধ্যে বহুবার আলোচিত হয়েছে। প্রত্যেকে এখন জানে হামের জন্য কি দায়ী। আমাদের টিকা যে ব্যবস্থা সেটা বিপর্যস্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, এবং টিকা দেওয়ার হার এবং টিকার সরবরাহের যে অপ্রতুলতা দুইটাই কম ছিল। এবং এই টিকা সরবরাহের অপ্রতুলতা একদিকে যেমন হয়েছে, একটা ভ্যাকসিনেশন গ্যাপ তৈরি হয়েছে, একই সাথে টিকা আছে কিন্তু টিকা জায়গা মতো পৌঁছে দেওয়ার জায়গাতেও ওই সরকার ব্যর্থ হয়েছিলেন। কেননা যারা টিকা দেন, যারা টিকা নিয়ে যান, যারা টিকা সংরক্ষণ করেন, এদেরকে বেতন দেয় নাই। কারণ এই পুরো প্রক্রিয়াটা একটা সমন্বিত পরিকল্পনার অধীনে ছিল। যে পরিকল্পনাটি প্রথমত সরকার চালু রাখেন নাই, অন্তর্বর্তী সরকার। আবার এটাকে যখন নবায়ন করার জন্য বা এটাকে চালু করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে এবং এটা চালু করতে বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার যারা দায়িত্বে ছিলেন সেখানে সহকারী উপদেষ্টা সাইদুর রহমান সাহেবের নেতৃত্বে একটা মিটিংয়ে 1.06 ট্রিলিয়ন টাকার 5 বছর একটা এই প্রকল্পটি চালু করার কথা ছিল। উনি সেটা বাতিল করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এটা হবে না। শুধু বাতিলই করেন নাই, সব জায়গাতে চিঠিপত্র দিয়ে দিয়েছিলেন যে এটা আর হবে না। কিন্তু হবে না, কিন্তু এই কাজটা তো চালু রাখতে হবে। প্রকল্প হবে না কিন্তু কাজ চালু রাখবেন, তার কাজ চালু রাখতে গেলে টাকা দরকার হবে, সেই টাকা তারা দেন নাই। অথচ স্বৈরতান্ত্রিক সরকার যতই বলা হোক, আওয়ামী লীগ কিন্তু জুন মাসের বাজেটে এই টাকাটা বরাদ্দ দিয়েছিল 41,000 কোটি টাকার বেশি। তাহলে সেই টাকাটা তাদের ওইখানে খরচ করতে কোনো আইনগত বাধা ছিল না, কিন্তু তারা সেটা করেন নাই। তারা কি বলেছেন? এখানে অব্যবস্থাপনা আছে, এখানে অনেক ত্রুটি হয়, এইখানে দুর্নীতি আছে, এইসব কথাবার্তা বলেছিলেন। কিন্তু সেই দুর্নীতি তো তারা আবিষ্কার করে কোনো শাস্তির বিধান বা কাউকে দায়ী করতে পারেন নাই, সেটা তদন্ত করে খুঁজেও বের করেন নাই। তারা কেবলমাত্র দুর্নীতির অজুহাত দেখিয়ে পুরো জিনিসটাকে বন্ধ করেছেন, অব্যবস্থাপনার কথা বলে আরও বৃহৎ অব্যবস্থাপনা তৈরি করেছেন। ফলে এটা হচ্ছে কারণ। তো সেই কারণের জন্য তো বিএনপির এই এখনকার যে সরকার, সেই সরকার তো দায়ী নয়। রাজনীতির কথা যেহেতু আসছে, সরকারের ভূমিকা নিয়েও কথা হচ্ছে। সরকার ভালো করলে নিশ্চয়ই প্রশংসা হবে, একই সাথে সমালোচনা হবে যদি সেখানে কোনো ঘাটতি থেকে থাকে। তাহলে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের পরে সংসদে সবচেয়ে অনেক দিন পরে, অনেক বছর পরে একটা বলিষ্ঠ বিরোধী দল পাওয়া গেছে, বা রাজনৈতিক যে দলগুলো তারাও আগের থেকে যে কোনো সময় থেকে অনেক বেশি সচেতন। হামের এই পরিস্থিতিতে, দেশের এই রকম ক্রাইসিস মোমেন্টে তাদের ভূমিকাকেও কিভাবে দেখেন, একটু আপনার কাছে সংক্ষেপে একটু। বলিষ্ঠ বিরোধী দল আমরা কিভাবে মানে বুঝি? বলিষ্ঠ বিরোধী দল হচ্ছে যারা জনগণের প্রয়োজনে, জনগণের জন্য যা কিছু করতে সরকার কোনো কারণে দ্বিধাগ্রস্ত অথবা অবহেলা করছেন অথবা করছেন না অথবা ভাবছেন না, জনগণের হয়ে তারা সেই দাবিগুলি তুলে ধরেন। এইটা হচ্ছে বলিষ্ঠ বিরোধী দল। বলিষ্ঠ বিরোধী দল তো গিয়ে বলে না আমি ইউনের পাশে বসতে পারবো না, আমাকে অফিস দেন, আমি ইউনের পাশে বসতে আমার খারাপ লাগে। 2 দিন আগে এমপি ছিল না যখন, তখন কোথায় গিয়ে বসতো? তখনও তাদের এলাকাতে তাদের বসার জায়গা ছিল না। তো এইটাকে বলিষ্ঠ বিরোধী দলের চেহারা। তারপরে তারা বললো আমরা গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না, আমাদেরকে এখন গাড়ি দেন। তো গাড়ি ছাড়া যেতে পারেন না, গাড়ি কিনে নেন। আপনারা যে সম্পদের হিসাব দিয়েছেন সেখানে অনেকেরই গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আছে, কেনেন, নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান। জনগণ চড়বে নিজের গাড়িতে কর দিয়ে, এবং তারপরে চলতে পারবে না, রাস্তায় হকার বসানো হবে, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। উল্টা তারা কি বলছেন? আমরা জনগণের কাছে যেতে পারি না, আমাদের গাড়ি লাগে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যে এমপি এসেছেন তারও নাকি ওখানে যেতে গাড়ি লাগে। আপনি আমাকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। ফলে এটা বলিষ্ঠ বিরোধী দল বলে আমার মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এই বিরোধী দল এসে একটা বিরোধী ভাব করে নিজেদের জন্য অনেক কিছু চাইছেন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি কি চাইছেন? ওই যে তারা বারবার বলছেন সংস্কার, গণভোট, এটা নিয়ে তো বিরোধী দল বেশি ব্যস্ত আছেন। তাদের বক্তব্যে হাম কোথায়? তাদের বক্তব্যে মানুষের চাহিদার কথা কোথায়? দ্রব্যমূল্যের বিষয় কোথায়? তাদের বক্তব্যে তো এগুলি কোনো কিছু দেখছি না। তারা আছেন ওইখানে বসে, যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সরকার দায়ী, আর আমরা কিন্তু কাজ করতে পারছি না, আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, সেটা দেন, এগুলো চাইছে। আচ্ছা, এই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনি কি মনে করেন যে এই যে হামের মতো একটা পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে 50,000-এর বেশি সংক্রমণ ছাড়িয়ে গেছে, এখন সময় হচ্ছে দেশের সবাই, বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সবাই মিলে একত্র হয়ে একটা সমন্বিত প্রচেষ্টা, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একত্রিত বা সমন্বিত প্রচেষ্টা আছে? না, আমি বলবো সেই ধরনের কোঅর্ডিনেটেড এফার্ট ওইভাবে হয়নি এখনো। বিশেষ করে কোভিডের সময়ও তাও এক ধরনের যে ঐক্যবদ্ধ এক ধরনের যে লড়াই আমরা কোভিডের সময় দেখা গেছে, হ্যাঁ, সেটা আপনাদের এই স্টুডিওতে আমরা বহুবার এসেছি, বহু আলোচনা হয়েছে।
এ ধরনের একটি সমন্বিত পরিস্থিতি তৈরি হতে গেলে ওই যে যেটা ডক্টর আব্দুল নূর তুষার বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে যারা বিরোধী দলে আছেন বা মানে সরকারি দলে, এখানে ওইটা আর ভাবলে চলবে না। বিরোধী দলের মানুষদেরকেও যারা আছেন তাদেরকে আসলে একটা সিস্টেম চেঞ্জের দিকে যাওয়ার কথা। আসলে আমি যেটা বললাম অবকাঠামোগত, আমরা যদি আরও আগে থেকে শুরু করি তাহলে দেখব যে 2020 সাল থেকেও কিন্তু স্পেশাল ক্যাম্পেইনটা কিন্তু হয়নি, মানে টিকার যে স্পেশাল ক্যাম্পেইন থাকে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইনের আবার কথা ভিটামিন এ হচ্ছে ক্যাপসুল 14-15 সাল থেকে কিন্তু কোনো ক্যাম্পেইন ভিটামিন এর হয়নি। তো এগুলো যে নিউট্রিশনের যে অবনতিটা, আমরা আসলে যখন আমরা যেটাকে বলি এমডিজি মিড টার্ম গোল কিন্তু আমরা আগে পৌঁছেছিলাম, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, যেটা ল্যান্ডসেটের স্পেশাল ইস্যু বেরিয়েছিল। কিন্তু 15 সাল থেকে আপনি যদি লক্ষ্য করবেন, 14-15 সালের পর থেকে আমরা কিন্তু নিউট্রিশনে অবনতি হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু স্টান্টিং 25% থেকে গেছে। এই যে নিউট্রিশনের অবনতি থেকে শুরু করে ইমিউনিটির অবনতি, নিউট্রিশনের অবনতির কথা বলছেন, সেটা কি পুরোপুরি সরকারের ব্যর্থতা, পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন সেই জন্য? আমাদের ছিল ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম সেই 90 সাল থেকে, যখন আমাদের যে মানে ইয়েগুলো ছিল, পরিকল্পনাগুলো, স্কুল কর্মসূচি ছিল, সেইগুলো কিন্তু দারুণভাবে কাজ দিয়েছিল আমাদের নিউট্রিশন ইমপ্রুভমেন্টে। সেটা কত সাল পর্যন্ত? এটা এই 14-15 সালের পর থেকে যখন আমরা এখন যখন 23-24-এর দিকে স্টক টেকিং করলাম, তখন অনেক ডেটা রয়েছে যে আমরা আসলে নিউট্রিশনে এগোইনি, কোনো ক্ষেত্রে পিছিয়েছি কিছু। এবং এই যে নিউট্রিশনের সাথে আপনার যদি মায়ের নিউট্রিশন ঠিক না থাকে, তার তো অ্যান্টিবডি থাকবে না। আপনি যদি সত্যি ন্যাচারাল ইনফেকশন হয় মেজেলসে, তাকে উনি যদি ভ্যাকসিন পেয়েও থাকেন, তাহলেও কিন্তু শিশুর কাছে আসবে না। এবং শিশুর যদি আন্ডার নিউট্রিশন থাকে, তাহলে কিন্তু প্রোটিন না থাকলে অ্যান্টিবডি তৈরি হবে না, যে কারণে অনেক মৃত্যুর কারণও বলা হচ্ছে যে পুষ্টির ঘাটতি রয়েছে। এগুলো কিন্তু অনেক ডেটাই রয়েছে, যে ডেটাগুলো আপনার 91 সালেই কিন্তু WHO বুলেটিনে দেখা গিয়েছিল যে 30% একটা শিশু 4 থেকে 6 বছরের 9 মাসের আগেই 4 থেকে 6 মাসের মধ্যে থেকে আক্রান্ত হওয়া শুরু হয়ে গেছে, এবং সেটা 30%। এবং তখনই কিন্তু বলা হয়েছিল যে আমাদের মেজেলসের যে টিকার যে শিডিউলটা 9 মাস না করে 4 থেকে 6 মধ্যে করা যায় কিনা, এটা নিউট্রিশনের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের যখন আপনার সিস্টেমের কথা আসছে, এই সিস্টেমগুলো নিয়ে কিন্তু আলাপ করে এবং ঐক্যবদ্ধ, যেটা বললেন না, সেই ঐক্যবদ্ধতা এখন পরস্পর বা সরকারের উপরে দায় না চাপিয়ে আমাদেরকে আসলে এগোতে হবে, যে যত বিশেষজ্ঞ শুধু না, বিশেষ করে বিরোধী দলে যারা রয়েছেন তারা, আমি যখন হেলথ সেক্টর রিফর্ম কমিশনার ছিলাম সেই সময় কিন্তু তাদের এই যে ডক্টরস ফ্রন্ট এবং তাদের যে পলিটিক্যাল লিডার্স, তাদের সাথে কিন্তু আমাদের ইন্টারাকশন হয়েছিল। তারাও কিন্তু ছিলেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সংস্কার দরকার, কিন্তু আমরা কিন্তু তাদের মুখ থেকে স্বাস্থ্যের সংস্কার যত না এখন শুনি, তার চেয়ে কিন্তু অন্যান্য সংস্কার নিয়ে অনেক কথা শুনি, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কারো মানে ওটা দেখি না। আমরা আয়োজনের এই পর্যায়ে চলে যাব আমাদের দর্শক সারিতে। তাদের মনে অনেক প্রশ্ন রয়েছেন। আচ্ছা, শুরুতে আমি হাতের ডানে চলে যেতে চাই, আপনি সবার আগে হাত তুলেছেন, প্রশ্ন করবেন, নাম পরিচয়। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ আহমেদ তানভীর, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। আমি প্রশ্ন করতে চাই আব্দুল নূর তুষার স্যারের কাছে। স্যার, আপনি একজন চিকিৎসক হিসেবে আপনি নিজেকে বলেছেন হামের বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? না, যা পদক্ষেপ গ্রহণ করার তারা সেটা করেছেন। যেমন তারা হামের রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, আলাদাভাবে বিছানার ব্যবস্থা করেছেন, আইসিইউ বেড বাড়ানোর চেষ্টা করেছেন, ডাক্তারদেরকে বিশেষায়িত ওয়ার্ড তৈরি করে সেখানে পাঠিয়েছেন। কিন্তু যে পরিমাণ হামের রোগী আসছে তার জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত ছিল না। কারণ স্বাস্থ্য ব্যবস্থাতে শুধু হাম আসে না, বাচ্চাদের আরও অসুখ আছে না। আমাদের কি রাতারাতি শিশু রোগ বিশেষজ্ঞ দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে? কিংবা আমাদের এখানে যারা শিশুদের যত্ন নেন সেই নার্সরা কি দ্বিগুণ তিনগুণ হয়ে যাবেন? তাহলে যখন কোনো একটি বিশেষ রোগে 2, 3, 4 গুণ 5 গুণ, হামের বেলা কিন্তু 5 গুণ না। বাংলাদেশে এর আগে প্রতি বছর 500 থেকে 600 কেস, ম্যাক্সিমাম 400, এই গত 3-4 বছরে 300, 400 এরকম কেস রিপোর্টেড হয়েছে। সেইখানে এই বছর হয়েছে 50,000, তার মানে কত গুণ, তাই না? 100 গুণ। তাহলে কি ডাক্তার নার্স 100 গুণ হয়েছে? তা তো হয় নাই। তো এই জন্য তো আলাদা করে এই ধরনের কাজের জন্য তো প্রস্তুতি স্বাস্থ্য ব্যবস্থার ছিল না। ফলে সরকার যতই চেষ্টা করেন না কেন, এই পরিমাণ রোগী পৃথিবীর কোথাওই হ্যান্ডেল করা স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই কঠিন। কিন্তু সরকার যা ব্যবস্থা নিয়েছেন সেটা আমাদের যে সক্ষমতা এবং আমাদের যে ধরনের রিসোর্স বা সম্পদ রয়েছে সেই অনুযায়ী ঠিক। তবে ভিটামিন এ ক্যাম্পেইনটা নিয়ে একটা কথা বলার আছে। ভিটামিন এ ক্যাম্পেইন বাংলাদেশে কিন্তু নিয়মিত হয়েছে, এমনকি কোভিডের সময় হয়েছে। 2020-এর অক্টোবরে হয়েছে, 2021-এর জুনে হয়েছে, 2023-এর ফেব্রুয়ারিতে হয়েছে, 2024-এর জুনে হয়েছে, এবং 2024-এর জুনের পর
2025-এর মার্চে হয়েছে। আচ্ছা। ভিটামিন এ ক্যাম্পেইনটা হয়েছে, কিন্তু মুশকিলটা কোথায় হয়েছে? টিকা দেওয়া হয় নাই। এখন ভিটামিন এ দেওয়া হয়েছে কিন্তু টিকা দেওয়া হয় নাই। আবার এরপরে যেটা ঘটেছে, আমাদের এখানে শিশুর পুষ্টি তো শুধুমাত্র ভিটামিন এ না, শিশুর তো অন্যান্য পুষ্টি বিধানের প্রয়োজন রয়েছে, সেই কাজগুলি হয় নাই। এবং না হবার ফলে বিশেষ করে এই যে এইচপিএনএসপির অধীনে যে 38টা অপারেশন চালু থাকে, অর্থাৎ 38টা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, সেখানে কিন্তু মা এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির জায়গাটা আছে। এই জায়গাটিতে অনেক ঘাটতি হয়েছে এবং সেই ঘাটতিগুলি কিন্তু পূরণ করা সম্ভব হয় নাই। এইসব কারণে এখন শুধু যে হাম হচ্ছে সেটা নয়, একে তো টিকা না দেওয়ায় হাম হয়েছে, আবার হামের শিশুর মৃত্যুও বেড়ে গিয়েছে। কারণ এই শিশুরা হামের মতো একটি মারাত্মক ব্যাধিকে ঠেকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে পুষ্ট না, যথেষ্ট পরিমাণে তাদের শরীরে পুষ্টি এবং তাদের শরীর সেভাবে সক্ষম নয়। আমরা আরেকটা প্রশ্ন নিব আমার হাতের বাম সারিতে। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শারিয়ার নাফিস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার প্রশ্নটা তুষার স্যার এবং লেখক স্যার দুজনের কাছে রয়েছে। সেটা হচ্ছে চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে অনেক কথা হলো, রাজনীতি নিয়ে অনেক কথা হলো। আসলে বাংলাদেশের সমস্যা কোনো শেষ নেই। তো ঘটনা হচ্ছে যে উনি যে কথাটা মানে বললো যে হাম নিয়ে, শিশুদের ক্ষেত্রে শুধু না, বর্তমানে বাংলাদেশের চিকিৎসা অব্যবস্থাপনা অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে। আচ্ছা, এই চিকিৎসা অব্যবস্থাপনা বা হাম নিয়ে আমরা যে শুধু অন্তর্বর্তী সরকারকেই দায় করতে পারি, এর কোনো সুযোগ নেই। বর্তমানে যে আমাদের কেন নাই? নির্বাচিত সরকার, উনিও কিন্তু ওনারও এই দায়ভার নিতে হবে। কেন নিতে হবে না স্যার? না, ব্যাখ্যা বর্তমানে করেন। আপনার আপনি- মন্তব্যটা আপনি শেষ ব্যাখ্যা করেন, করবেন। তারপরে আমরা আসছি আলোচনা। চিকিৎসা অব্যবস্থাপনা নিয়ে যদি হামেরও বাইরে আপনি চিন্তা করেন, কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, একটা হাসপাতালে হচ্ছে ও নেগেটিভ মানে রক্তের গ্রুপের একজন রোগী, তার শরীরে ও পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। আচ্ছা। তার মানে চিকিৎসার মধ্যে অবস্থাপনা রয়েছে, হাসপাতালে রয়েছে। আমাদের অদক্ষ, যেমন কি আমরা ট্রাফিকের ক্ষেত্রে বলি অদক্ষ ড্রাইভার, তাহলে চিকিৎসক ক্ষেত্রে অদক্ষ চিকিৎসক রয়েছে। তারপর আরেকটা নিউজে দেখলাম হাসপাতালের মধ্যে বিদ্যুৎ নেই, মোবাইলের আলোতে চিকিৎসা চলছে। তাহলে বর্তমান ক্ষেত্রে হসপিটাল সেক্টরে অব্যবস্থাপনা দিয়ে ভরে গিয়েছে। আপনি সরকারি হসপিটালগুলোতে দেখবেন বর্তমানে আগেও দালালের সংখ্যা অনেক ছিল, এখনও দালাল রয়েছে, এর সংখ্যা কোনোভাবে হ্রাস পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে, কিন্তু তার পাশাপাশি যে নির্বাচিত সরকার, ওনারও ওপরও কিছু দায় বর্তায়। ওনার যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার উপরে কি এটার কোনো দায় দেওয়া যাচ্ছে না? আমরা বুঝতে পারছি। এই উত্তরটা বুঝিনি আমি কার কথা কাছে বলতে। যাব? আচ্ছা, না, এটার উত্তর হলো প্রথমত 1.5 বছরের স্বাস্থ্য বেশি তো ব্যবস্থাপনা সংস্কারেরও কথা হয়েছে তখন। স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে আপনি যদি একটা কোনো দায় চাপিয়ে দিতে চান কারো উপর, আপনি দিতেই তো পারেন। এখন আচ্ছা, মানে প্রশ্ন থাকছে যে বর্তমান সরকারের উপর বর্তমান দায় চাপানোর সরকারের এই জন্য হাম যথেষ্ট বিষয়ে, সময় হয়েছে কিনা? হামের সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে বর্তমান সরকারের কোনো দায় দায়িত্ব নাই। কারণ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই হামের প্রাদুর্ভাব শুরু হয়ে সার্বিকভাবে গেছে। চিকিৎসা ব্যবস্থায় যে সার্বিকভাবে চিকিৎসা অব্যবস্থাপনা নিয়ে যে ব্যবস্থা, অসন্তোষ সার্বিকভাবে দেখা চিকিৎসা অব্যবস্থাপনার দায় বাংলাদেশ শুধু না, এই অঞ্চলের প্রায় সকল দেশের রয়েছে। কারণ চিকিৎসা ক্ষেত্রে অব্যবস্থাপনার জন্য শুধুমাত্র যে সরকার কিংবা সরকারি ব্যবস্থা দায়ী তা তো নয়। আমাদের এই চিকিৎসা অব্যবস্থাপনার বাইরে কি আমাদের প্রাইভেট হাসপাতালগুলিও আছে? সেখানেও কিন্তু অব্যবস্থাপনা আছে। এবং কোনো ব্যক্তির ভুলের জন্য আপনি কি পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করতে পারেন? মানুষ যদি একটা ভুল ইঞ্জেকশন পুশ করে, সেটা ব্যক্তি ভুল করেছে, স্বাস্থ্য ব্যবস্থা সেটার জন্য দায়ী? হ্যাঁ, বলা যেতে পারে যে অদক্ষ লোক চাকরি পেয়েছে, অদক্ষ লোক চাকরি পেয়েছে, এই কথা যদি আপনি বলার চেষ্টা করেন তাহলে এটাও বুঝতে হবে যে ও নেগেটিভ ব্লাড আর কি ও পজিটিভ ব্লাড কিংবা ধরেন ভুল রক্ত পুশ করা হয়েছে, ডাক্তার সাহেবকে আসলে হাসপাতালগুলিতে এই রক্ত সরবরাহের সময় ডাক্তার সাহেব উপস্থিত থেকে এটা করেন? না, তা নিশ্চয়ই থাকে না, উনি করেন আচ্ছা, না। এই এটা করেন না। ব্লাড ব্যাংক থেকে রোগীর ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং করে ব্লাড ব্যাংক পাঠানো হয় এবং সেইখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, অনেকগুলি স্টেপে ত্রুটি হতে পারে। এক হতে পারে গ্রুপিংয়ে ভুল হয়েছিল, দুই হতে পারে ক্রস ম্যাচিংয়ের সময় ক্রস ম্যাচিং ঠিক মতো আমরা হয় বুঝতে নাই, পারছি যে এটার তিন সাথে হইতে পারে অংশীজন অনেকজন। রোগী এসে বলেছে যে আমার ব্লাড গ্রুপ এই। না, আমরা বুঝতে পারছি। আমি ওনার এই উত্তর দিয়ে আমি অধ্যাপক ডক্টর লিয়াকত আলী আপনার কাছে আসতে চাই। এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে অসন্তোষ জানাচ্ছেন দর্শক সারি থেকে, এবং এটা অনেক নাগরিকেরই অভিযোগ, সেটা কেন? এত বছর অব্যবস্থাপনা ধরে আছে, এটা কেউ এতগুলো সরকার দেশ এটাকে পরিচালনা অস্বীকার করেছে। করে নাই। না, আমার মনে হয় আপনার উত্তর একটু গভীরে যেতে হবে। হ্যাঁ, আসলে বর্তমান সরকার যে সময় অতিবাহিত করেছেন, এখনই এই সরকার, এই নির্বাচিত সরকারের সমালোচনা করার সুযোগ, আমরা যারা স্বাস্থ্য নিয়ে ব্যবস্থাপনায় আলাপ করি, আমি মনে করি এত দ্রুত আলাপের সময় এখনো আসেনি। কারণ যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এটাকে মানে রিভার্স করতে বা সঠিক করতে ওনাদের যথেষ্ট আর একটু সময় আমাদের আলোচনার জন্য হলো লাগবে। তো প্রথমত আরেকটা বিষয় হলো যে
তাদের সময়কালটা আসার পরপরই যে ধরনের আন্তর্জাতিক এবং জাতীয় ক্রাইসিস চলছে, যে জটিল ক্রাইসিসগুলো চলছে, বিশেষ করে ইরান ইউনাইটেড স্টেটস ওয়ারের, আমাদের সামগ্রিকভাবে বিশ্ব টালমাটাল আছে। আমি এই মুহূর্তে ওই সমালোচনাটা যাচ্ছি না, কিন্তু তাই বলে তারাও তো আগেও পাওয়ারে ছিলেন এবং তাদের আরও যারা অন্যান্য পাওয়ারে ছিলেন, আসলে এই সুদীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে যে সময়টা আমরা সময়কাল কাটিয়েছি স্বাধীনতা পরবর্তীকালে, সব সরকারেরই কিছু দায় রয়েছে। মানে দায়টা হচ্ছে যে আসলে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার, সেটা যদি প্রাইভেট সেক্টর থেকেও ডিসপেন্স হয়, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, মানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনের যে স্বাস্থ্য সবার মৌলিক অধিকার। কিন্তু পরবর্তীতে যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, তখনও কিন্তু প্রাইভেট সেক্টরের কথা উল্লেখ না থেকে রাষ্ট্রের কথাই উল্লেখ ছিল, পাবলিক সেক্টরে। আমরাও ছোটোকালে ডক্টর তুষাররাও যখন ছাত্র ছিলেন তখনও কিন্তু এতটা প্রাইভেট সেক্টর, প্রফিট মোটিভ, এগুলো কিন্তু এতটা বিকশিত হয় নাই, আমাদের সময় তো হয়ই নেই। কিন্তু এই যে পরবর্তীতে যে ধীরে ধীরে এটা যে একটা বিজনেসে পরিণত হয়েছে, এটা যে একটা স্বাস্থ্য খাতে পাবলিক সেক্টর, অর্থাৎ আমাদের যে সরকারি হাসপাতালগুলোর যে ব্যবস্থাপনা এবং অর্থায়ন এবং তার জনশক্তি, এগুলো যে দ্রুত কমে গেছে এবং তার বদলে প্রাইভেট সেক্টরে যে উত্থান এবং সেইখানে মানুষের পকেট থেকে যে প্রায় 74% টাকা খরচ হয়, তার জন্য আমাদের সামগ্রিকভাবে পরপর সকল সরকারের পলিসিগত ত্রুটি অবশ্যই রয়েছে। তুষার স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে যে 2019 সাল থেকে এবং 24 সাল পর্যন্ত টিকা অব্যবস্থাপনার কারণে প্রায় একটি জিরো ডোজ জোন ক্রিয়েট হয়েছে এবং ইমিউনিটি গ্যাপ ক্রিয়েট আপনি হয়েছে। আমাকে রেফারেন্স সহ বলেন কোন গবেষণা এসেছে 2019 থেকে 24? কর্নেল ইউনিভার্সিটির একটি ক্রিক্স ভিক্স এর থেকে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে 2020 সালে এখানে মিজলসের ক্যাম্পেইন হয়েছে এবং 4 বছর পর পর হওয়ার কথা একটা ছিল। immunity gap সাধারণত create মিজলসের হয়েছে ক্যাম্পেইন zero হয় শীতকালে, যে কারণে এটা ডিসেম্বরের দিকে হওয়ার কথা ছিল, ডিসেম্বর বা জানুয়ারিতে। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, ফলে 24-এর ক্যাম্পেইনটা হয় নাই। কিন্তু হিসাবটা হচ্ছে যে প্রতি 4 বছর পর পর এই ক্যাম্পেইনটা হবে, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী 20-এর ক্যাম্পেইনের পরের ক্যাম্পেইন হওয়ার কথা 24-এ আওয়ামী লীগ সরকার থাকে না এবং এই ক্যাম্পেইনটা হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়, কারণ তারা না দিয়েছেন টাকা, না দিয়েছেন বেতন। আমি স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে একটি সরকার, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার ঠিক অতটা স্টেবল ছিল না এবং আমাদের বর্তমান নির্বাচিত সরকার ঠিক ততটা প্রস্তুত নয় এই হামমুত মোকাবেলা করায়। তো আমরা যদি দেখে থাকি, মোট কথা হচ্ছে জনস্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচিতে ঠিকমতো না দিতে পারা এবং হচ্ছে টিকার যে ঘাটতি সেটিও আলোচনায় উঠে এসেছে। কিন্তু একটি আনস্টেবল গভর্নমেন্ট আমি যদি বলে থাকি যে ঠিকমতো দিতে পারছে না কিংবা ইয়া করছে, অবশ্যই প্রবলেম ছিল সেখানে। কিন্তু এক্ষেত্রে কি আওয়ামী লীগ সরকারের দায় কি এড়ানো যায় কিনা এবং সমস্ত দায় অন্তর্বর্তী সরকার উপরে চাপিয়ে দিয়ে কি তাকে দায় মুক্তি দেওয়া যায় কিনা? আপনি কোথায় কোথায় দায় আছে সেটা বলেন, আন্দাজে প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? দর্শক মনে করছেন যে অন্তর্বর্তী দর্শক সরকারও আমাদের স্টেবল অবান্তর ছিল প্রশ্ন না। করে আমি উত্তরই দিব না। না না, আমি just শুনি। না পড়াশোনা করুক তারপরে একেবারে লোকাল আপনি কি জনস্বাস্থ্য একটু মতামত দিবেন আপনার প্রশ্নের ব্যাপারে? যে 20 সালে ক্যাম্পেইন হয়েছে এবং 20 থেকে 24 পর্যন্ত কখনোই 90 ভাগ, 89 ভাগ, 87 ভাগ, 91 ভাগ এরকম ছিল হচ্ছে টিকাদানের হার। উত্তরটা কি বুঝতে পেরেছেন যে 2020-এর পরে 2024 হওয়ার কথা ছিল, তখন তো ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। স্যার, যদি ঠিকমতো টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন হয়ে থাকে এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়ে থাকে, তাহলে কিভাবে 86% মানে ইমিউনিটি টিকাদান থেকে 80-তে কিভাবে নামলো? ডক্টর আব্দুল নতুর যেটা বলছেন সেটা হচ্ছে 2024-এ যেটা হওয়ার কথা ছিল স্কেজুল অনুযায়ী, সেটা হয়নি। ওই সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিলেন। আপনি কি আপনার উত্তর পেয়েছেন? কিন্তু স্যার, টিকাদানের যে ইমিউনিটি গ্যাপ সেটা তো আস্তে আস্তে ক্রিয়েট হয়েছে, সেটা তো এক না, বছর আস্তে তো আস্তে পসিবল ক্রিয়েট হয় হয় নাই। আপনার ইমিউনিটি সম্পর্কে এবং টিকাদান সম্পর্কে ধারণা নাই। আপনি পড়াশোনা করবেন তারপরে প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, কারণ প্রশ্নটাই হচ্ছে না। আপনি কখন থেকে কখন গ্যাপ হয়েছে, কখন টিকাদানের সরবরাহের ঘাটতি হয়েছে আপনি বলতে পারেন? আপনি পারেন না, আপনি প্রশ্নটা করছেন। ক্রিকফিক্স আর্টিকেলে প্রকাশিত হয়েছে 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত ইমিউনিটি গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং সেটা সর্বমহলে, এবং ইউনিসেফ বারবার বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তী সরকার, তারপরে বর্তমান সরকারকেও বিভিন্নভাবে সময় সতর্ক করেছে যে এখানে একটি এপিডেমিক ক্রিয়েট হতে পারে। তো অবশ্যই এটা তো যদি এত বড় একটা গ্যাপ ক্রিয়েট না হতো তারা তো সতর্ক করতো না। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনি কিছু যোগ করবেন? না, আপনার ইমিউনিটি গ্যাপের ক্ষেত্রে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আগে ইমিউনিটি গ্যাপ ওইভাবে হয়েছে তার কোনো প্রকাশ্য কোনো প্রমাণ আসলে দেখা যায় না। হ্যাঁ, কারণ ওই সময় ইমিউনিটি আসলে তো আমাদের ইমিউনিটি অ্যান্টিবডি মেপে তো আর কেউ করে নাই, ক্যাম্পেইনটা দেখা গেছে যে হয়েছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের যে এইচপিএনএসপি ছিল, যেটা আমরা পরে এইচপিএনএসপি ড্রপ করার যথেষ্ট কারণ ছিল সেটা শুনেছি, কিন্তু এইচপিএনএসপি থেকে যে শিফট করবে নতুন যে সিস্টেমে, তার জন্য যে একটা ট্রানজিশন পিরিয়ডের কথা ছিল, যেটা বলছিলেন যে
এইচপিএনএসপির জন্য বাজেটও অ্যাপ্রুভড হয়েছিল 24 সালের যে জুনে, যেটা সেই ব্যাপারটা না হওয়ার ফলে আসলে গ্যাপটা বেশি তৈরি হয়েছে। কারণ এইচপিএনএসপির মধ্যে যে মেকানিজমটা ছিল, সেখানে একটা ওপি, 38টা ওপির মধ্যে একটা ওপি কিন্তু ছিল এই বিষয়ক, মানে মা এবং শিশু স্বাস্থ্যের সরি। তো সেই গ্যাপটা তৈরি হয়েছিল কারণ অ্যাব্রাপ্টলি এইচপিএনএসপিকে ব্লক করা, বন্ধ করা, এ দিয়ে আরেকটা বিকল্প প্রকল্প তো চালু হবে এই আশা করে, দ্রুত হবে, এই বাংলাদেশের মতো জায়গাতে এত দ্রুত হয়ে যাবে এই আশা করাটা কমপ্লিটলি একটা মানে পরিকল্পনার ব্যর্থতা। তো সেই জায়গাতে গ্যাপটা তৈরি হয়েছে। এটা সত্য কথা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই যে সরবরাহ ব্যবস্থাপনা এবং রিয়েলি লোকের কাছে পৌঁছে দেওয়া জনগণের কাছে, সেই জায়গাতে একটা বড় গ্যাপ। আপনি যেটা বলছেন সেই প্রশ্নটা আমি আবার মনে করি একটার দিক থেকে সঠিক, যে যেখানে আমরা একটা ধারাবাহিকভাবে এই ইপিআই প্রোগ্রাম বলুন, ইমিউনিটি বলুন, এই ক্ষেত্রে একটা অত্যন্ত সফলভাবে অগ্রসর হলাম, এবং সেটা যে শুধুমাত্র টিকাদানের সাফল্য তা তো না, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সরকারের সময়ে অন্তত প্রাথমিক স্বাস্থ্যসেবায় কতগুলো অর্জন ছিল আমাদের, এবং সেটা অ্যাপ্রিসিয়েটেড ছিল সারা দুনিয়া। সেটা টিকাদান শুধু না, সেটা একটা বড় কারণ, কিন্তু তার সঙ্গে মাতৃশিক্ষা, নারী শিক্ষা, হ্যাঁ, এবং আমাদের যে প্রাথমিক পর্যায়ে যে কতগুলো নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট ইত্যাদি অনেকগুলো কর্মসূচি, যেটা অপারেশন প্ল্যান কিন্তু তার মধ্যে একটা বড় রোল প্লে করেছিল। সেইটার মধ্য দিয়ে যেটা এগিয়ে আমরা বললাম যে 15 সালের আগে আমরা মানে অপারেশন প্ল্যান যেটা আমাদের চালু ছিল, তার জন্য MDG 4 and 5 যেটা নারী শিশু এবং শিশু স্বাস্থ্য বিষয়ক, সেটা কিন্তু আমরা সময়ের আগে অর্জন করেছিলাম। কিন্তু পরবর্তীতে এই যে বিগত 14 সাল 15 সালের পর থেকে যে অবনতিটা, এটা কিন্তু মেলা ডেটা আছে, হ্যাঁ, কতগুলো ডেটা সাপ্রেস করলো সেখানে ডেটা আছে। সেইখানে নিউট্রিশন অবনতি, আর হচ্ছে যে হাসপাতালের যে ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে অবকাঠামোতে অনেক বড় বড় অবকাঠামো নির্মাণের চেষ্টা হয়েছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রাইমারি হেলথ কেয়ার, আমি আবারও বললাম রাষ্ট্রের যেখানে সবচেয়ে বেশি দায়িত্ব থাকা দরকার ছিল, রাষ্ট্রের বাজেট যেখানে সবচেয়ে বেশি ছিল, যেখানে সমতা তৈরির জন্য সবচেয়ে বেশি দরকার ছিল, সেই জায়গা থেকে সামহাউ প্রাইভেট সেক্টর অনেক বেশি আপার হ্যান্ডে চলে যায় এবং মানুষের পকেট থেকে খরচটা বাড়তে থাকে। এই দিকে প্রাইমারি হেলথ সেক্টর কেয়ারটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। ফলে আজকে যখন আমি টিকার ঘাটতি থেকে, এটা হচ্ছে ধাক্কাটা দিচ্ছে কিন্তু টিকার ঘাটতি, আমাদেরকে কিন্তু অ্যালার্মটা বাজিয়ে দিচ্ছে যে দেখো তোমরা কিন্তু একদম প্রস্তুত নাই। এই প্রস্তুতিহীনতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সাম্প্রতিক এই কিছু সময়ে যখন অ্যাকাউন্টেবিলিটি একদম কমে গেছিল। হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। টিকা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, কোন বাচ্চারা আক্রান্ত হচ্ছেন। যে বাচ্চারা আক্রান্ত হচ্ছেন এদের অধিকাংশের বয়স হচ্ছে 9 মাসের কম। 9 মাসের কম। তাহলে এদেরকে আওয়ামী লীগ সরকার টিকা দেওয়ার সময় পেয়েছে, এদের জন্মই তো হয়েছে 9 মাসের মধ্যে। তাহলে এখানে এটা তো বলা যাবে না যে এরা টিকা পায় না, এটার জন্য দায়ীকে। দ্বিতীয় হচ্ছে টিকার উদ্দেশ্য কি? টিকার উদ্দেশ্য হচ্ছে একটা সামাজিক প্রতিরক্ষা বুঝ তৈরি করা। আমরা এমন একটা পার্সেন্টেজে টিকা দিয়ে নিয়ে যাব যাতে করে একটা সংখ্যক লোক যদি টিকা নাও পায় সে রোগের ক্যারিয়ার হবে না। হামের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি, কেননা হাম যে ছড়ায়, হামের ইনফেকশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ওই গুগল সার্চ করে একটা রিসার্চ বের করে ওইখানে কি বলা হয়েছে ওইটা কিন্তু জ্ঞান না, হ্যাঁ, ওটা বুঝতে হবে। হাম কীরকম? হাম কিন্তু শরীরে ঢোকার 10 থেকে 14 দিন পরে এটার লক্ষণ প্রকাশিত হয়। তাহলে এই যে 10 থেকে 14 দিন পরে লক্ষণ প্রকাশিত হবে, আপনার শরীরে জার্ম আছে। তারপরে কি হয়? জ্বর আসে। জ্বর আসলে আপনি কি করে বুঝবেন হাম? আপনি তো বুঝবেন না। জ্বর আসার 3 থেকে 4 দিন পরে কানের পিছনে র্যাশ দেখা দেয়, তারপরে শরীরের অন্যখানে র্যাশ শুরু হয়, এবং সেই র্যাশের আবার চিনতে হয়। সব র্যাশই হামের র্যাশ না, ডাক্তার চিনে কোনটা হামের র্যাশ। এখন বাংলাদেশে বহু বছর ধরে হামের রোগী আসে না, কম। তার মানে কি হয়েছে আপনি বুঝতে পারছেন? আমাদের সকল ডাক্তারকে হামের র্যাশ চোখে দেখেছে? দেখে নাই। এটা দেখা সম্ভবত না। হাম নাই আপনি দেখবেন কি করে? গুটি বসন্ত দেখেছে এরা? আমি তো দেখেছি ছোটবেলায়। গুটি বসন্ত হলে কেউ বুঝবে ওর গুটি বসন্ত হয়েছে? মানে একরকম অপ্রত্যাশিতভাবে ও ভাবে একটা দানা উঠেছে, 2টা দানা উঠেছে, তারপরে বুঝবে গুটি বসন্ত। এখন চিন্তা করেন হামের সমস্যাটা কোথায়? জ্বর আসলো 14 দিনের মাথায়, কিন্তু এটা যে হাম আপনি তো বুঝবেন না। জ্বর এসেছে, জ্বর আসার সাথে সাথে 4 দিন সে এটা ছড়াতে থাকে। হামের র্যাশ উঠার 4 দিন আগে থেকে কিন্তু এটা ছড়াচ্ছে। আচ্ছা, এখন আপনি কি করে বুঝবেন যে হামের রোগী তাকে আলাদা করতে হবে? সাধারণ জ্বরের রোগীকে তো আপনি আসলে আলাদা করেন না, মা বাবা বোঝে না।
ফলে জ্বর এসেছে, ঠিক আছে, জ্বরের জন্য চেষ্টা করছে বাসায়, হাম যখন উঠে তখন বুঝে যে বাচ্চার হাম হয়েছে, এর মধ্যে কিন্তু ওই বাচ্চা রোগটা ছড়িয়ে দিয়েছে, আচ্ছা, তাই না? তো এই জিনিসটা তো বুঝতে হবে। এবং তারপরে কি হয়, তারপরে এই বাচ্চাকে ওই মুহূর্তে, যে মুহূর্তে র্যাশ উঠেছে, তাকে অন্তত আরো 4-5 দিন আইসোলেট করতে হয়, ঠিক কোভিডে যেরকম কোয়ারেন্টাইন করতে হয়, মাস্ক পরতে হবে সবাই ওর কাছে গেলে, এই পুরো জিনিসটা হ্যান্ডেল করতে হবে। এর মধ্যে কিন্তু বাচ্চা ওই বাসায় ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। দিয়েছে। তাহলে হামকে বুঝতে হবে তো যে হাম আসলে কি জিনিস। ফলে এটা এখন এইভাবে ছড়াচ্ছে কেন? যে বাচ্চাটা 4 মাস, 5 মাস, 6 মাস বয়সে হাম উঠছে, সে কিন্তু এরই মধ্যে ছড়িয়ে দিচ্ছে এটা। এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ আমাদের যে সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে হার্ড ইমিউনিটি আমরা বলি, যেটা হচ্ছে একটা দলগত রোগ প্রতিরোধ, সেইটা কমে গেছে। কোথায় কমেছে? হামের বেলা এটা 95% পর্যন্ত হচ্ছে, যেতে হবে আমাদের, সেটা আমরা যেতে পারি না, এটা ঠিক। কিন্তু আমরা যত টিকা অ্যাচিভ করেছিলাম, সেই অ্যাচিভমেন্ট দিয়েই কিন্তু আমরা হামের রোগীকে 300-400 এর ভিতরে আমরা সারা বছর রেখেছিলাম। আর টিকাটা দিতে পারলে কি লাভ হয়? টিকা দেওয়ার পরেও কিন্তু হাম হয়, কিন্তু সেই হাম এরকম মারাত্মক হয় না। এর কারণ হচ্ছে মৃত্যুর হার থাকে না। মৃত্যুর হার এরকম হয় না। মিজলসের টিকা দিলেও কিন্তু হাম হতো, কিছু কিছু বাচ্চার হাম হতো, এমনকি বড় মানুষেরও হাম হতো, কিন্তু সেটা এত মারাত্মক না। এই পুরা ঘটনাটা ঘটেছে গত 18 মাস থেকে 2 বছরের মধ্যে। এই কারণেই এই বাচ্চাগুলো এইভাবে ইনফেক্টেড হচ্ছেন। যদি এইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হামের আক্রমণই হতো, তাহলে এর আগের এই 2019 থেকে 2024 পর্যন্ত হয় নাই কেন? 25-এও হয় নাই কেন? কারণ 25-ও স্পিল ওভার এফেক্ট ছিল। ওই যে হার্ড ইমিউনিটি, সেটা স্পিল ওভার এফেক্ট 25 পর্যন্ত এসেছে। কিন্তু আমরা এই 26 সালে এসে আমরা হঠাৎ করে এমন একটা অবস্থায় চলে গিয়েছি যখন আমাদের আর সামাজিক প্রতিরক্ষা বুঝো নাই। এখন এইটার জন্য না একটা পুরো সাবজেক্ট আছে, সেটাকে বলে ইমিউনোলজি, এবং এইটার জন্য রীতিমতো 1 বছর পড়াশোনা করতে হয়। বুঝতে পারছি। এবং ইমিউনিটি বোঝার জন্য বহু ডাক্তার হিমশিম খায়। ইমিউনিটি জিনিসটা তো সোজা না, কারণ ইমিউনিটির আবার প্রকারভেদ আছে। আপনি টিকা দিয়ে যে ইমিউনিটি তৈরি করেন, সেই ইমিউনিটিটা কেমন ইমিউনিটি, এইটার বিষয় রয়েছে। আমি কোন কোষকে দিয়ে ইমিউনিটি তৈরি করব, এইটার বিষয় আছে। আমরা কোভিডের টিকা যেভাবে বানাই, হামের টিকা সেভাবে বানাই না। আবার টিকা চাইলে আপনি বাংলাদেশে বানাতে পারবেন না। টিকা বানানোর জন্য নির্দিষ্ট না, সেটা তো একটা প্রোটোকল, নির্দিষ্ট বিষয় রয়েছে। follow কিন্তু করতে খুব হবে। মজার ব্যাপার, মানুষ এসে বলছে, আচ্ছা আমরা কালকে, আমাকে একজন বলেছেন, আমরা হামের টিকা নিজেরা বানাই না কেন, আমরা কালকে থেকে বানাই। বুঝতে পারছি সেটা। আচ্ছা, আমরা আরো কয়েকটা প্রশ্ন একসাথে নিতে চাই, যেহেতু আমাদের সময় স্বল্পতা থাকবে। আমি একটু বাম থেকে আসি, আপনার হাতে মাইক্রোফোন যার হাতে। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসান আলী, আমি এসেছি ডেফোডিল থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে হামের পরিস্থিতি বেড়ে চলেছে, তো এটা কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ইঙ্গিত বলে আপনি মনে করেন, এবং করোনার মতন আমাদের পরিস্থিতি আবার ভবিষ্যতে পড়তে হবে কিনা? আচ্ছা, আমি প্রশ্ন একটা দুটো নিয়ে নিই আরো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। উনি প্রশ্ন করুক, তারপরে আসছি আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম হাফসা আক্তার লিয়া, আমিও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে অনেক সরকার, মিডিয়া সবাই অনেক সচেতনামূলক যে কাজ যেগুলো, এগুলো মানে প্রচার করেছে। কিন্তু বর্তমানে এই যে হামের বিষয়টা, এইটা নিয়ে সরকার বা মিডিয়া কি মানে ওইভাবে দেখা যাচ্ছে না যে এটার যে মানে কি বলে প্রচারণা, এটা আর আগের মতো নাই। কারণ আমরা বুঝতে পারছি। দুইটা উত্তর একটু চট করে নিয়ে নেই আমরা। আপনি কিছু বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি কোন কোন দিকটা আরো ইঙ্গিত করছে এই বর্তমান পরিস্থিতি? আসলে আবারও বলছি যে স্বাস্থ্য ঝুঁকি আমাদের এই বিশেষ করে হামের কারণে যে স্বাস্থ্য ঝুঁকি, এগুলো সব প্রিভেন্টেবল। কিন্তু প্রিভেন্টেবল হলেও আমাদের যে ওয়ার্কলোড পড়ে গেছে হঠাৎ করে, সেটার জন্য রাষ্ট্র বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওইভাবে প্রস্তুত ছিল না। কিন্তু এটা যেটা ঘন্টা বাজাচ্ছে, এটা কোভিডের সময়ে আলোচনাগুলো বারবার হয়েছিল যে আমাদের সিস্টেম প্রস্তুতি দরকার, আমাদের সিস্টেম অ্যাপ্রোচে যাওয়া দরকার। যে আমাদের যেমন এই যে আইসিইউর সংখ্যা বাড়ানো দরকার, বেডের সংখ্যা বাড়ানো দরকার, রোগীর যত্ন নেওয়ার জন্য যে স্বাস্থ্য সহায়কের সংখ্যা বাড়ানো দরকার, টেকনোলজিস্টের সংখ্যা বাড়ানো দরকার, আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সংখ্যা বাড়ানো দরকার, বাজেটের এবং রাষ্ট্রের যে গুরুত্ব স্বাস্থ্যের প্রতি বাড়ানো দরকার। এই মিডিয়াদের সঙ্গেও যে আমাদের কথা হয়েছিল যে আপনারা স্বাস্থ্যক্ষেত্রে মিডিয়াকে আরও বেশি স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করবেন। কিন্তু পরবর্তীতে কোভিড চলে যাওয়ার পরে কিন্তু আপনার যে প্রশ্নটা পরের জন যেটা বললেন, আসলে সত্যি সত্যি খানিকটা গুরুত্ব তো কমে গেছে। কিন্তু এইটা যে সদা প্রস্তুত, এই সদা প্রস্তুতিটা আজকে হাম হয়েছে, কালকে আরেকটা আসতে পারে। আমাদের আসলে দরকার হলো সিস্টেম রেডি করা। আমি প্রথমেই বলেছি যে হামের প্রাদুর্ভাব সারা দুনিয়াতেই বেড়েছে, কিন্তু যাদের প্রস্তুতি রয়েছে তারা মোকাবেলাটা ঠিকমতো করতে পারে। তা আমাদের এখনকার চাওয়া হবে আপনাদের কাছ থেকে যে স্বাস্থ্য যে একটা অগ্রাধিকার। দেখুন, বাজেটের 9 নম্বরে ছিল আমাদের স্বাস্থ্য এতদিন,
তো এখন যদি সেই স্বাস্থ্যের গুরুত্বই যদি কম থাকে, শিক্ষার গুরুত্ব কম থাকে, অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো সেক্টর, যেটা অন্যান্য সেক্টরের চাইতে গুরুত্ব পেতে হবে, তাহলে রাষ্ট্র গুরুত্ব দিবে, তাহলে মিডিয়া গুরুত্ব দিবে, অন্যান্য সবাই গুরুত্ব দিবে, তাহলে আমরা প্রস্তুত থাকব। এই প্রস্তুত থাকলে কিন্তু দেখা যাবে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে, আসবে, কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে এটা ঠিক যেটাকে বলে প্যান্ডেমিক, হ্যাঁ, কোভিড হয়ে গেছিলো প্যান্ডেমিক, এটা তো প্যান্ডেমিকের রূপ লাভ করে নাই, কাজে সারা ওয়ার্ল্ডের দৃষ্টি হয়ে আসে নাই। আমাদের যেটাকে বলা হচ্ছে এখন এপিডেমিকও আমরা ডিক্লেয়ার করা হয়নি। এটার মানে একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি, যদিও এটাকে সেটা কি করার মতো পরিস্থিতি বলে আপনি মনে করেন? এখনো ক্রাইসিসটাকে যদি ম্যানেজ করা যেভাবে চেষ্টা হচ্ছে, তাতে আসলে যেটাকে প্যানিক তৈরি না করার জন্য WHO এখনো উপদেশ দেয়নি যে এটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করা। WHO উপদেশ সাপেক্ষে তখন সরকার ঘোষণা করবেন। হ্যাঁ, তো যেভাবে করা আছে আমি মনে করি যথেষ্ট গুরুত্ব আমি দেখছি সরকারের তরফ থেকে, যদিও যে বললাম সীমাবদ্ধতা রয়েছে, হিমশিম খেতে হচ্ছে। আমরা যদি সিভিল সোসাইটি, বিশেষ করে নতুন সমাজ, যারা আপনারা নিউ জেনারেশন, আপনারা তখন শুধু হাম নিয়ে না, আপনারা রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থাপনা, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি, এই যে সংসদে যারা ইলেক্টেড হয়ে যায় তাদের দায়িত্ব কী? তাদের দায়িত্ব কিন্তু এই যে গাড়ি চাওয়া, এই যে ছোটোখাটো বিষয়, মানে বিভিন্ন রকম যেটা বলি এক্সিকিউটিভ দায়িত্ব, তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যাতে ভালো মতো চলে তার জন্য পলিসি প্রণয়ন, মানে বিশেষ করে আইন প্রণয়ন। এটা হচ্ছে লেজিসলেটিভ বডি। গণতন্ত্রের 3টা বডি, লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি আর হলো জুডিশিয়ারি। তো এটা হলো লেজিসলেটিভ বডি। তাদের কাজ কিন্তু হলো মূল জায়গাতে বদলানো। আমার 1-2টা ঘটনা দিয়ে কিন্তু এদেরকে ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে যে তারা কি বলছেন, পলিসি চেঞ্জের জন্য বলছেন কি না, হেলথে, যেমন হেলথের বাজেট, হেলথের ব্যবস্থাপনা, হেলথের যে যেমন ধরুন একটা এই হেলথের যে ডিরেক্টর যেগুলো রয়েছে, আপনার যে অধিদপ্তরগুলো রয়েছে, সেখানে কিন্তু পাবলিক হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ার অধিদপ্তর নেই। সেখানে আছে ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, নার্সিং রয়েছে, ডাক্তারি, একটা কমপ্লিটলি অবৈজ্ঞানিকভাবে অধিদপ্তর ডিজাইন আছে। অথচ হওয়া উচিত ছিল একটা ক্লিনিক্যাল সেবা, একটা পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, একটা হলো শিক্ষা এবং গবেষণা। তো এই যে এই কাজগুলো কাদের করতে হবে? এই কাজগুলো কিন্তু তাদেরকে বলতে হবে। অথচ এই কাজগুলোতে তাদের মনোনিবেশ না দিয়ে কোথায় একটা হাসপাতালে দুর্ঘটনা ওইটাকে হাইলাইট করে কথা বলে ওইটা থেকে পলিসিতে না গেলে তো কথা হলো না। আমরা ডক্টর আব্দুল নূর তুষার, দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে সরকারের তরফ থেকে প্রচার করে জনগণকে সচেতন করার একটা দায়িত্ব রয়েছে, সেটা ঠিকভাবে পালন হয়েছে কিনা বা করার সুযোগ দেখেন কিনা, একই সাথে মিডিয়ার দায়িত্ব নিয়েও কথা হয়েছে এখানে। সরকার তো প্রচারণা চালাচ্ছেন, সবগুলা গণমাধ্যমের হাম নিয়ে কথাবার্তা হচ্ছে। এই রোগ কেন এইভাবে ছড়ালো সেটা নিয়েও যেমন কথা হচ্ছে, এটা প্রতিরোধে কি করণীয় সেটা নিয়েও কথা হচ্ছে। এখন ধরেন সেটা যথেষ্ট কি? যথেষ্ট বলে আসলে যথেষ্ট কি না এটা তো বোঝা যাবে ইম্প্যাক্ট স্টাডি করলে, ইম্প্যাক্ট অ্যানালিসিস, যেটা করতে হবে একটা প্রচারণা শেষ হওয়ার পরে অথবা চলাকালীন একটা নির্দিষ্ট সময় পরে যে আমরা কতজনকে রিচ করতে পেরেছি। কিন্তু যে বোঝার একটা ভুল আছে, সেই বোঝার ভুলের জায়গাটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাতে তো হাম একমাত্র ব্যাধি না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে আগে থেকেই তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল আমাদের জনসংখ্যার তুলনায়, এবং এই অপ্রতুলতার জন্য অনেক কিছু দায়ী। আমাদের বাংলাদেশে 10,000 লোকের জন্য ডাক্তার আছে 5.5 থেকে 7 জন, এটা থাকার কথা 22 থেকে 23 জন, ডাক্তার নাই। আমাদের এখানে নার্স থাকার কথা যা আছে তার 3 ভাগের 1 ভাগ, অথচ থাকার কথা বেশি, কারণ নার্সরা শিফটে ডিউটি করবেন, অর্থাৎ একটা বেড দেখার জন্য তো আসলে 3 জন লোক দায়িত্ব পালন করে। হ্যাঁ, তো তাহলে আমাদের নার্স রয়েছে ডাক্তারের চেয়ে কম। তো এটা একটা অদ্ভুত পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি দেখবেন যে এই স্বাস্থ্য ব্যবস্থার যে জনবল, এই স্বাস্থ্য ব্যবস্থার যে সম্পদের অ্যালোকেশন, এই স্বাস্থ্য ব্যবস্থার সম্পদের যে ডিস্ট্রিবিউশন, অথবা এই স্বাস্থ্য ব্যবস্থার যে অন্যান্য যে কম্পোনেন্টগুলি রয়েছে সেইগুলির ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ, এই সব জায়গাতেই এক ধরনের অবৈজ্ঞানিকতার ছাপ রয়েছে। এটা কেন রয়েছে? কারণ যেই কথাটা ডক্টর লিয়াকত আলী এইমাত্র বললেন যে আমাদের সংসদ সদস্যরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডাক্তার আসে নাই, এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। ওইখানে কেন ডাক্তার খুঁজে পাওয়া গেল না এইটা নিয়ে অনেক কিছু করেন, এবং নানান ধরনের বিষয়ে দেখবেন তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু হচ্ছে ডাক্তার। কিন্তু আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই। মাশরাফি বিন মুর্তজা একটা নড়াইলের একটা হাসপাতালে গেলেন, সেখানে গিয়ে ডাক্তারদেরকে অনেক ধমকাধমকি করলেন, কিন্তু উনি চলে আসার পরেই ওই হাসপাতালে ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে বিছানার উপরে, উনি ছাদের দিকে তাকান নাই। কিন্তু রোগী আসিবার পূর্বেই
কি জানি ডাক্তার চলিয়া গেল, অথবা ডাক্তার আসিবার পূর্বেই রোগী মরিয়া গেল, কিন্তু এমপি চলিয়া যাইবার পরেই ছাদ ভাঙিয়া পড়িল। এই অবস্থাটা কেন তৈরি হয়েছে? তৈরি হয়েছে এর কারণ হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্যের অব্যবস্থাপনার জন্য যতগুলি উপাদান দায়ী, সেই উপাদানগুলিকে সঠিকভাবে অ্যাড্রেস করা হয় নাই। এখন হাম একটা ব্যাধি মাত্র। যে প্রশ্নটা এসেছিল এখানে যে আমাদের কি কোভিডের মতো পরিস্থিতি হতে পারে, ভবিষ্যতে এরকম সংক্রামক ব্যাধি আরো আসতে পারে, আসতেই পারে, সেই প্রশ্ন। নতুন নতুন জীবাণু পর্যন্ত আসতে পারে, পুরনো জীবাণু তার রূপ পরিবর্তন করতে পারে। আমাদের অ্যান্টিবায়োটিকগুলি ক্ষমতা হারিয়ে ফেলছে যথেচ্ছাচারী ব্যবহারের কারণে। আমাদের এইখানে বোঝেন না এমন লোকের অ্যান্টিবায়োটিক লেখেন গ্রামে গঞ্জে। এরকম নানান অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলিকে দূর করার জন্য তো রাতারাতি কোনো সরকার ব্যবস্থা নিতে পারবেন না, কিন্তু চলমান যে সফল প্রক্রিয়া ছিল, যে প্রক্রিয়াটির সাফল্য সারা পৃথিবীতে স্বীকৃত, এবং বাংলাদেশে হামের বেলায় কি হয়েছিল, আগে আমরা একটা সিঙ্গেল শট হামের টিকা দিতাম, আমরা কিন্তু সেই টিকা থেকে আমরা এমএমআরে চলে গিয়েছিলাম, আমরা মামস এবং রুবেলাকে একসাথে দিচ্ছিলাম। এবং এই যে গ্যাভি আমাদেরকে টিকা দিয়ে থাকে, এই গ্যাভি কিন্তু বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল, ভ্যাকসিন চ্যাম্পিয়ন, ভ্যাকসিন হিরো বাংলাদেশকে বলেছিল। হ্যাঁ, তাহলে ইউনিসেফ আর গ্যাভি একসাথে কাজ করে। তাহলে আপনি যখন বলবেন যে বাংলাদেশে তো টিকার সংকট বহু আগে থেকে তৈরি হয়েছে, তাহলে এই গ্যাভি আর ইউনিসেফ মিলে যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করলো, তাহলে ইউনিসেফ বুঝে না, গ্যাভি বুঝে না। মুশকিলটা কোথায় হয়েছিল? এই গ্যাভি আর ইউনিসেফে এই টিকাটা সংগ্রহ করে বাংলাদেশকে দিত, এবং এই টিকাটার ক্ষেত্রে সরকার কিছু টাকা দিত, এবং গ্যাভি ইউনিসেফ বাকি টাকাটা দাতা সংস্থার টাকা ব্যবহার করত। এই দাতা সংস্থার নির্ভরতা ধীরে ধীরে কমে যাবে, কারণ দাতা সংস্থা ধীরে ধীরে এই টাকাটা আর দিবে না, এরকম একটা জায়গায় যাচ্ছিল। এই কারণে এখানে একটা নতুনভাবে পরিকল্পনা নেওয়া এবং কেনাকাটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কেনাকাটা কিন্তু বন্ধ হয়েছে এই জন্য না যে টাকা ছিল না, কেনাকাটা এই জন্য বন্ধ হয় না যে বাজারে টিকা ছিল না, কেনাকাটা বন্ধ হয়েছে কারণ অন্তর্বর্তী সরকার মনে করেছে এটা ইউনিসেফকে দিয়ে কিনাবে না, তারা ওপেন টেন্ডার করবে। ওপেন টেন্ডার করার জন্য একটা প্রস্তুতি লাগে, কেননা এই ওপেন টেন্ডারে টিকা তো বাজারে দোকানে দোকানে বিক্রি হয় না। টিকা যারা প্রস্তুতকারক পৃথিবীতে তাদের সংখ্যা সীমিত, এবং সেইখানে বিভিন্ন দেশ আগে থেকে তাদের রিকোয়ারমেন্ট দেয়, বলে রাখে যে আমার কিন্তু আগামী বছর এত টিকা লাগবে, কারণ অতিরিক্ত টিকা প্রডিউস করা হচ্ছে একটা অপচয়। যে টিকা আপনার পৃথিবীতে লাগবে না আপনি বানিয়ে বানিয়ে রেখে দিবেন তা নয়, এটা একটা বৃহৎ কর্মযজ্ঞ। এই পুরা বিষয়টা না বুঝে যদি কেউ কথা বলেন এবং কাজ করতে যান, তাহলে যা হবে সেটাই অন্তর্বর্তী সরকার করেছেন। তারা ওপেন টেন্ডারে যাবেন, সেটা তো এইভাবে তাড়াহুড়া করে যাওয়ার দরকার ছিল না। ওপেন টেন্ডারে তারা এই 2026-এ যেতে পারতেন, তারা প্রস্তুতি নিতে পারতেন, আরও কিছুদিন পরে যেতে পারতেন, কিন্তু মাঝখানে যে টিকা সংগ্রহ বন্ধ হলো, দেরি হলো, এইটার তো প্রয়োজন ছিল না। বুঝতে পারছি। আমরা আরো কয়েকটা প্রশ্ন নিব। জি, আমার হাতের ডান পাশে। আমি মহিবুল্লাহ ইসলাম রেজা, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। তো ইপিআই এর সর্বশেষ তথ্য মতে যে হামে আক্রান্ত শিশুদের মধ্যে 33 থেকে 34% শিশুর বয়স 9 মাসের কম, যেটা আপনারা উল্লেখ করছেন। সে যাই হোক, তো এই যে 33 থেকে 34% 9 মাসের কম, কিন্তু 9 মাসে বাংলাদেশে টিকা দেওয়ার মানে বয়স হচ্ছে 9 মাস। তো 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার মানে অতিরিক্ত দায়ী করা হচ্ছে কেন? এটা কি বর্তমান সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বা কৌশল, নাকি আপনার স্বাস্থ্য মানে ধ্বংসপ্রায় স্বাস্থ্য খাত আড়াল করার চেষ্টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই আমরা এই সাইড থেকে। জি, এই পাশে আমার হাতের বাম পাশে মাইক্রোফোন দেয়া। আসসালামু আলাইকুম। তো আমি আসলে দেখলাম যে দেশের জনগণ বিভিন্ন সরকারকে বিভিন্ন দায়ভার দেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি এই জিনিসটা একটু ভিন্নভাবে চিন্তা করি, দেখা যায় যে হামে আক্রান্ত শিশুরা কিন্তু আরও বিভিন্ন সমস্যায় ভুগছেন। যেমন চিকিৎসকদের মতে তারা ভিটামিন এর অভাবে ভুগছেন, পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, পুষ্টির ঘাটতি রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের দেশে যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, তাদের কিন্তু এই সম্পর্কে জ্ঞান খুবই কম। একটি শিশু জন্মগ্রহণের পর তাদের কিভাবে আসলে সেই পুষ্টি চাহিদা পূরণ করতে হয়, তারা এই সম্পর্কে খুবই কম জানেন। তো এই ক্ষেত্রে মানে সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমরা যদি সরকারকে দায়ভার চাপিয়ে না দিয়ে যদি আমরা যদি সাপোর্ট করি, তাহলে আর কি সরকার কি পদক্ষেপ নিতে পারে? আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন নিতে চাই আমরা, ছোট করে খুব সংক্ষেপে, আমরা আয়োজনের শেষ দিকে। আসসালামু আলাইকুম, আমি সামিউল ইসলাম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। একজন হচ্ছে হত্যার দায়ে হচ্ছে দেশের বাইরে অবস্থান করতেছেন, আরেকজন হচ্ছে হত্যার দায় নিয়ে মানে হচ্ছে ভিআইপি প্রোটোকল নিয়ে হচ্ছে দেশে আছেন। তো এটা আসলে কোন ধরনের বৈষম্য? এটা কি মানে হামের সাথে বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন? অবশ্যই হাম সংক্রান্ত। কারণ হচ্ছে
আমাদের মাননীয় অতিথিবৃন্দ যেটা বললেন হ্যাঁ। যে হামের টিকার সরবরাহ না হওয়ার কারণেই শিশুগুলোর মৃত্যু হচ্ছে। ও আচ্ছা, মানে তাদের ঠিক বিচারের আছে? আওতায় আনবে কিনা তো বা তাদের তদন্ত বিচারের হবে আওতায় কিনা? আনাটা কতটা জরুরি বা কেন আচ্ছা, এই আমরা বুঝতে সরকার এবার প্রশ্নটা বুঝতে পেরেছি। আচ্ছা, শেষ প্রশ্ন নিতে চাই যে উপরে খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি সামিহা আক্তার। আমি শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের একজন শিক্ষার্থী। আমার কোশ্চেনটি হচ্ছে যে হাম এখন কিভাবে সহজে নির্মূল করা যায়, কিভাবে পসিবল, এটার সলিউশনটা আসলে কি? সমাধানের জায়গা। আচ্ছা, আমরা খুব আয়োজনের একেবারে শেষ দিকে কয়েকটা প্রশ্ন যেহেতু আসছে একটু বলে নেই যে এই যে দায় যার কাছেই যাক না কেন বা কার দায়ে এই পরিস্থিতি হয়েছে সেটা বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বা প্রশ্নও রেখেছেন, সেটা উত্তরটা একটু সংক্ষেপে আপনাদের কাছ থেকে নিব। জি, ডক্টর লিয়াকত আলী। দেখুন, এটার থেকে একটা শিক্ষা লাভ করতে হবে। দায়ী কিছুটা হলেও তো তদন্তের কথা হচ্ছে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, এটা জরুরি। তদন্তের কথা চলছে। হ্যাঁ, চলছে, এটা জরুরি। হ্যাঁ, কারণ আমরা নিজেদেরকে আত্মসমালোচনার জন্য হলেও অন্তত দায়টা জানা দরকার। কিন্তু এটা কি হয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যেটা বলি, ইনস্টিটিউশনাল মেমোরি থাকে না। কারণ দেখা যায় যে এক সরকার আসছে, আরেক সরকার আসছে, আগের সমস্ত কিছু বাতিল করে দিয়ে আবার সব কিছু নতুন করে। এটা যাতে এখন রিপিট না হয়, একটা যে কন্টিনিউটি থাকে, বিশেষ করে যে ধরনের প্রোগ্রামগুলো সফল, সেই সফল প্রোগ্রাম আমি যদি নতুন লোক আসি, আমি যদি নতুন পাওয়ারে আসি, আমরা যেন সেটাকে সম্পূর্ণরূপে বাতিল না করে, আর যদি ট্রানজিশন করতে হয়, কোনো রকম চেঞ্জ করতে হয়, সেটাও যেন সময় নিয়ে পরিকল্পনা মাফিক করি, সেটা একটা। আচ্ছা, উত্তরগুলো একটু সংক্ষেপে নিচ্ছি, দুঃখিত আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। ডক্টর আব্দুল নূর তুষার, পুষ্টির ঘাটতি নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী এই জায়গায় যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করছেন দর্শক? পুষ্টির ঘাটতি নিয়ে না, অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে, কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন করেন আসলে মানুষের আসলে ধারণা না থাকা অথবা ইচ্ছাকৃতভাবে এই ধরনের প্রশ্ন করার একটা প্রবণতা আছে। 9 মাসের কম বয়সী লোকের কেন হচ্ছে এই কথাটা এই অনুষ্ঠানের মধ্যে আমরা 3 বার বুঝিয়েছি যে টিকা দেওয়ার পরে একটা সমাজে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, যাতে করে ক্যারিয়ার যদি রোগটা ছড়ায়ও তাহলে সেটা আরেকজনকে আক্রান্ত করতে পারে না, কারণ মাঝখানে যিনি থাকেন তার টিকা দেওয়া আছে, ফলে তার শরীরে রোগটা গিয়ে যে আরেকজনের কাছে যাবে, ওই যাওয়ার জন্য মাঝখানের লোকটা ওটা ক্যারি করে না। ফলে দেখা যায় যে এইরকম অনেক লোকের টিকা দেওয়া থাকলে মাঝখানে যদি একদম টিকা না দেওয়া মানুষও থাকে তার হাম হয় না, যে কারণে আমরা তো কখনোই 95% 96% টিকা দেই নাই, কিন্তু তারপরেও কেন আমরা হামের সংখ্যা এত কম রাখতে পেরেছি? হাম তো আমরা নির্মূল করি নাই, কিন্তু ইরাডিকেশন করতে পারি। এত কম ছিল এই কারণে যে প্রচুর লোক টিকা দেওয়া থাকার ফলে কারো হাম হয়েছে কিন্তু ওই ঘরে বাকি সবাই টিকা পেয়েছে, ফলে ওই ঘর থেকে ওই জীবাণুটা বাইরে যাচ্ছে না। এই কারণে যে ওদের হাতের সংস্পর্শে আসবে, ওরা নিয়ে বাইরে যাবে, আরেকটা শিশুকে ধরবে, এরকম অবস্থা তৈরি হচ্ছে না কেন? কারণ অন্যদের টিকা দেওয়া আছে। এই অবস্থাটা গত এই 18-20 মাসে নষ্ট হয়ে গেছে। একটা বিরাট সংখ্যক শিশু তারা টিকা পায় নাই, না পাওয়াতে তারা যখন হাম হচ্ছে এবং তাদের সংস্পর্শে অন্য কেউ আসছে, তারা সবাই হামের জীবাণু ছড়াচ্ছেন। এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে অব্যবস্থাপনা রাতারাতি দূর হয় না। অব্যবস্থাপনা দূর করার জন্য সঠিক ব্যবস্থাপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়, মানুষজনকে প্রশিক্ষণ দিতে হয়, সেই ব্যবস্থাপনা নতুন ব্যবস্থাপনায় তাকে অভ্যস্ত করতে হয়, সেইভাবে দূর হয়। ফলে এই মুহূর্তে কিভাবে এই হামকে নিয়ন্ত্রণ করা যাবে? টিকাদানের যে হার সেটাকে উচ্চ হারে নিয়ে যেতে হবে, আর রোগী যারা তাদের মধ্যে মৃত্যু কমানোর জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এবং একই সঙ্গে সংক্রামক ব্যাধি প্রতিরোধের যে প্রোটোকলগুলি আছে সেগুলি সম্পর্কে হাসপাতাল এবং অন্যান্য জায়গাতে যারা সংক্রামক ব্যাধি হ্যান্ডেল করেন তাদেরকে আবারও নতুনভাবে তাদেরকে ইনফরমেশনগুলি দিয়ে দিতে হবে যে কোনো সংক্রামক ব্যাধি আসলে বা তুমি যদি সন্দেহ করো যে এটা সংক্রামক ব্যাধি, তাহলে সেটাকে তুমি কিভাবে প্রতিরোধ করবে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা থাকার কারণে এক বিছানায় 3টা রোগী থাকে। ফলে আপনি কি করে এই সংক্রমণ প্রতিরোধ করবেন একটা হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ করার জন্য ডাক্তাররা কি করেন? প্রচুর অ্যান্টিবায়োটিক দেন, কারণ তারা যে আইসোলেট করে কোয়ারেন্টিন করে সংক্রমণ প্রতিরোধ করবেন সেই জায়গা হাসপাতাল বা অন্য কোথাও নাই, এবং না থাকার ফলে আরো বৃহৎ ঝুঁকি তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিকগুলি অকার্যকর হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো সরকারের এই মুহূর্তে প্রাথমিক দায়িত্ব হচ্ছে আগামী 15, 20, 25 বছরে স্বাস্থ্য ব্যবস্থার এই অন্তর্নিহিত ত্রুটিগুলিকে দূর করে একটা সক্ষম স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের প্ল্যান করা এবং সেই অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত করা। আচ্ছা, আর এই যে এত অব্যবস্থাপনা নিয়ে কথা বা অসন্তোষ প্রকাশ করলেন, সেটা নিয়ে কারা দায়ী সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে আমাদের। যে কোনো এই ধরনের বিষয়ে তদন্ত হইতে পারে। যে কোনো হাসপাতালে যদি মৃত্যুর হার বেড়ে যায়, হাসপাতালের অডিট বলে একটা শব্দ আছে, সেটা যদি সরকারেরও যদি দায় থাকে, যেমন অন্তর্বর্তী সরকারেরও যদি যে কথাগুলো আসছে যে তারা দিতে ব্যর্থ হয়েছেন,
তাহলে কারা এর পেছনে ছিলেন সেটা নিয়ে না না তদন্ত হওয়া উচিত নিঃসন্দেহে বলে সেগুলো তো অবশ্যই আমি আগেই বললাম যে মানে যে কারা দায়ী ছিল ঘটনার পেছনে কি ঘটনা ছিল সেগুলো জানা অত্যন্ত আবশ্যক। জি। সেই সঙ্গে যেটা আবশ্যক সেটা নতুন জেনারেশনের জন্য যেটা ব্যাপারটা যে আসলে স্বাস্থ্য জনগণের অধিকার, কিন্তু রাষ্ট্র শুধু এই অধিকারটা এনে দেবে না। আপনারা যদি অন করেন যে প্রত্যেকটা নাগরিক আসলে আমি রাষ্ট্রের মালিককে, আমি জনগণ আসলে রাষ্ট্রের মূল দায়িত্বে, আমরা যেটাকে আমরা বলি কমিউনিটি এনগেজমেন্ট, শুধু না কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। তো আপনারাই তো কমিউনিটি, আপনার শুধু সিনিয়ররা কমিউনিটি না, আপনারা হচ্ছেন সবচেয়ে রাইজিং কমিউনিটি। আপনারা যদি ওন করেন এবং স্বাস্থ্য ব্যবস্থার জবাবদিহিতা তৈরি করেন সেই একদম মানে কমিউনিটি লেভেলে, তাহলে একমাত্র সরকারের যেই আসুক, সরকারের আমলাতন্ত্র যেই আসুক, আসলে তারা আপনাদেরকে ভালো স্বাস্থ্যে উপহার দেওয়ার জন্য যে চেষ্টা, স্বাস্থ্য পুষ্টি সব কিছু মিলিয়ে, এবং আপনারা বিভিন্ন পেশায় যাবেন, শুধুমাত্র স্বাস্থ্য ডাক্তার নার্সের দায়িত্ব না, স্বাস্থ্য হচ্ছে সবার মিলিত দায়িত্ব। যিনি কৃষিকাজ করেন তার নিউট্রিশনটা মানে ফল এবং ফসল থেকেই তো আসবে, যিনি অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন তিনিও তো পাবলিক হেলথ স্পেশালিস্ট। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অন করতে শিখবেন স্বাস্থ্য ব্যবস্থা। আপনারা যেমন হাম নিয়ে সচেতন হয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনারা সচেতন হবেন, আপনারাও মিডিয়াকে চাপ দেবেন। আমি আপনাকে একটা তথ্য দিই। এই আমরা শেষ করব বিগত আপনার অন্তর্বর্তী সরকারের সময় তথ্য আপা বলে একটা প্রজেক্ট ছিল এই সরকারের। আচ্ছা। সেখানে ফোন করলেই যে কোনো লোক বিভিন্ন বিষয়ে তথ্য নিতে পারতো। এই সরকার এসে ওই তথ্য আমাদের বেতন দেওয়া বন্ধ করে তথ্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে এই দিয়েছে। সরকার বলতে এই অন্তর্বর্তী সরকার। আচ্ছা। এবং তারা শুধু পাঠিয়েই দেয় নাই, তাদেরকে বেতন ছাড়া 6 মাস কাজ করিয়েছে, করিয়ে বলেছে যে এখন তোমাদের চাকরিও নাই, বেতনও নাই। বুঝতে পারছি। আমরা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। একই সাথে যারা শিক্ষার্থী মূল্যবান প্রশ্ন রেখেছেন এবং মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ দিয়ে আজকের আয়োজন শেষ করছি। সময় স্বল্পতা রয়েছে, অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছিলেন মিট দ্য পিপল। এই আয়োজন আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।